হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের ইউনিট 3 যুক্তরাষ্ট্র বিকেন্দ্রীকরণ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের বিশেষভাবে কাজে লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গগুলি কী কী? 29টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান দুটি বৈশিষ্ট্য নির্দেশ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান দুটি বৈশিষ্ট্য হল লিখিত সংবিধান এবং কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। নেক্সট 3 নম্বর, ভারতের কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, পারমাণবিক শক্তি, যুদ্ধ ও শান্তি, ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা, রেল, ডাক ও তার, নির্বাচন প্রভৃতি। নেক্সট 4 নম্বর, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় উল্লেখ করো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় হলো পুলিশ, আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য, কৃষিজ, ভূমি রাজস্ব, স্বায়ত্তশাসন প্রভৃতি। 5 নম্বর, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় হলো বিবাহ, শিক্ষা, বিদ্যুৎ, সংবাদপত্র, উত্তরাধিকার, দেওয়ানি ও ফৌজদারি পুস্তক মুদ্রণ প্রভৃতি। এবার 6 নম্বর, রাজস্ব সংক্রান্ত কেন্দ্রীয় তালিকাভুক্ত কয়েকটি বিষয় উল্লেখ করো। তাহলে রাজস্ব সংক্রান্ত কেন্দ্রীয় তালিকাভুক্ত কয়েকটি বিষয় হলো কৃষিকার্য ছাড়া অন্যান্য আয়ের উপর কর, উৎপাদন কর, কোম্পানি কর, বাণিজ্য শুল্ক প্রভৃতি। নেক্সট 7 নম্বর, সংবিধানের পঞ্চম তফসিল ও ষষ্ঠ তফসিলের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী? তাহলে সংবিধানের পঞ্চম তফসিল এবং ষষ্ঠ তফসিলের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল উপজাতিদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করা। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে? খুব ভালো করে পড়বে। সকল দেশেই জেলা, নগর, ব্লক, গ্রাম থাকে। এই সকল ক্ষুদ্র অঞ্চলের শাসন কার্য স্থানীয় মানুষের দ্বারা পরিচালিত হয় বলেই এই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব লেখো। তাহলে প্রথম গুরুত্ব হচ্ছে জনগণের নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়, এবং 2 নম্বর গুরুত্ব হচ্ছে স্বায়ত্তশাসনের ফলে ক্ষমতা বিকেন্দ্রীকরণের তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটে। নেক্সট 10 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসনের লক্ষ্য কী? গণতন্ত্রকে বিকশিত করে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করা এবং বিকেন্দ্রীকৃত ক্ষমতার মাধ্যমে ব্যাপক উন্নতি সাধন। এবার 11 নম্বর, ভারতীয় সংবিধানের কত নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 40 নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে। 12 নম্বর, ভারতের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী? ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলিকে 2 ভাগে ভাগ করা হয়, যথা পঞ্চায়েত ও পৌরসভা। পৌরসভা আর হচ্ছে পঞ্চায়েত। 13 নম্বর, নতুন আইনে পশ্চিমবঙ্গে কত সালে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? নতুন আইনে পশ্চিমবঙ্গে 1978 সালে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। ভালো করে মনে রাখবে। এবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের কয়টি স্তর ও কী কী?
খুবই কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের 3টি স্তর, যথা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবার ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত কোন কমিটি প্রথম সুপারিশ করে? তাহলে প্রশ্নটা কি, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত কোন কমিটি প্রথম সুপারিশ করে? ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত 1957 সালে বলবন্তরাও মেহতা কমিটি প্রথম সুপারিশ করে। এবার 16 নম্বর, সংবিধানের কততম সংশোধনী আইনে ত্রিস্তর পঞ্চায়েত সাংবিধানিক বৈধতা লাভ করে? তাহলে ভালো করে লক্ষ্য করো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এবং 74তম সংবিধান সংশোধনী আইনে নগর পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগম প্রতিষ্ঠা বাধ্যতামূলক করার ফলে সাংবিধানিক বৈধতা লাভ করে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কর্তৃপক্ষকে, খুব ভালো করে মনে রাখবে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কর্তৃপক্ষ হল রাজ্য নির্বাচন কমিশন। এবার নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনে 2টি পরিবর্তন উল্লেখ করো। তাহলে প্রথম পরিবর্তন হচ্ছে, রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত গঠনে বাধ্য থাকে। আর 2 নম্বর হচ্ছে, পঞ্চায়েতের মোট আসনের 1/3 আসন সাধারণ ও তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য সংরক্ষিত। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতের কার্যকাল কত বছর? পঞ্চায়েতের কার্যকাল 5 বছর। নেক্সট, 74তম সংবিধান সংশোধনী আইন কবে থেকে কার্যকর হয়? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 74তম সংবিধান সংশোধনী আইন 1993 সালের 1 জুন থেকে কার্যকর হয়। নেক্সট, 74তম সংবিধান সংশোধনী আইনে শহরাঞ্চলে কয় ধরনের সরকার গঠনের কথা বলা হয়েছে এবং কি কি? তাহলে 3 ধরনের সরকার গঠনের কথা বলা হয়েছে, যথা নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং পৌর নিগম। নেক্সট, নতুন পৌর আইনে পৌরসভার কার্যকাল কত বছর? নতুন পৌর আইনে পৌরসভার কার্যকাল 5 বছর। গ্রামীণ স্বায়ত্তশাসনের সর্বোচ্চ সর্বনিম্ন ধাপ কোনটি? খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বোচ্চ ধাপ হলো জেলা পরিষদ এবং সর্বনিম্ন ধাপ হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হতে পারে? গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 থেকে 30 হতে পারে। এবার 25 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন কে? খুব ভালো করে মনে রাখবে, তোমরা সকলেই জানো, তবুও এটা আবার গুরুত্ব সহকারে মনে রাখবে। গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান। এবার হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের কোন সভায় প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় বিডিওর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিত সদস্যরা প্রধান ও উপপ্রধান নির্বাচিত করেন। নেক্সট, গ্রাম সভা কাকে বলে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রাম সভা বলা হয়। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে। গ্রাম সংসদের কাজ কি? গ্রাম সংসদের কাজ হলো গ্রামের উন্নয়নমূলক প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে সমাপ্ত করা যাবে তা নির্ধারণ করা। নেক্সট, 29 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি? আয়ের উৎস হলো, প্রথম হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত অনুদান, এবং 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মহকুমা পরিষদ থেকে প্রাপ্ত অনুদান বা সাহায্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে, এটা তোমাদের শেষ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো এগুলো অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও।
আর এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।